জঙ্গলের গভীর এক ছোট্ট পাথর, সেই পাথরে বিরাজ করেন ঈশ্বর। গ্রামের মানুষ বিশ্বাস করে তিনি রক্ষা করেন জঙ্গল আর এই গ্রামকে। কিন্তু কিছু বছর পর বন দপ্তর এসে এই জঙ্গল ও গ্রামটিকে সরকারি সম্পত্তি ঘোষণা করে। এরপর কিছু ক্ষমতাশালী মানুষ এই জমি দখল করতে নামে। গ্রামের মানুষ হারাতে থাকে তাদের ভিটামাটি আর ভবিষ্যৎ। আর তখনই নিজের ভক্তদের রক্ষা করতে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে ঈশ্বর স্বয়ং আবির্ভূত হন। কাহিনী শুরু হয় 1847 সালে, যেখানে আমরা একজন রাজাকে দেখতে পাই। তার অনেক বড় সাম্রাজ্য ছিল। একজন রাজার সুখী হওয়ার জন্য যা কিছু প্রয়োজন তার সবকিছু ছিল। ধন, দৌলত, মর্যাদা, সম্মান সবকিছু ছিল। কিন্তু সবকিছু থাকার পরও একটা জিনিস তার কম ছিল, সেটা হলো মনের শান্তি। রাজা অদ্ভুত স্বপ্ন দেখে, যার জন্য সে ঘুমাতে পারত না। এমনকি সে গরিবদের দান করত, এছাড়াও সে অনেক পূজাও করত। কিন্তু তারপরও সে কোথাও শান্তি পেত না। সে এক সময় এক সাধুর কাছে যায়, যে তার শান্তির রাস্তা বলতে থাকে। সাধুটি বলেছিল তাকে নিজের মতো চলতে হবে এবং সামনে এগোতে হবে। এই জন্য রাজা তার প্রজা এবং সংসার ছেড়ে একা একা নির্জন এক জায়গায় যেতে থাকে। মনের শান্তি পাওয়ার জন্য সে বেরিয়ে বিভিন্ন তীর্থস্থানে গুরুদের সাথে দেখা করত। সে বিভিন্ন সাধুর কাছে যেত, তারপরও সে শান্তি পেত না। এক সময় সে বুঝে যায় এভাবে সে শান্তি পাবে না। এই জন্য সে সবকিছু ছেড়ে একটি জঙ্গলের দিকে যেতে থাকে, যেখানে সে মনের শান্তিতে সারা জীবন থাকতে পারবে। জঙ্গলে যেতে যেতে সে এক অদ্ভুত আওয়াজ শুনতে পায়। রাজা সেটা ভয় পায় না। সে ভাবে তার বাবা মা তাকে ডাকছে। সে আওয়াজ খুঁজতে খুঁজতে একটি পাথর দেখতে পায়। ওই গ্রামের লোকজন ওই পাথরকে পূজা করত। এখানে সে প্রার্থনা করতে থাকে এবং শেষ শান্তি খুঁজে পায়। এক সময় সে সিদ্ধান্ত নেয় এই পাথরকে সে তার রাজ্যে নিয়ে যাবে। কিন্তু তখনই সেখানে গ্রামের লোকজন চলে আসেন আর তাকে এসব করতে বারণ করেন। তারা বলতে থাকে এই পাথরকে তারা ভগবান মানে। এই পাথরকে তারা পাঞ্চ পাথর মনে করত, যার অর্থ তাদের দেবতা। তারা বলে এই পাথরই এতদিন তাদের রক্ষা করে আসছে। রাজা তাদের কাছে অনুরোধ করতে থাকে পাথরটি দেওয়ার জন্য। আর তখনই আমরা দেখতে পাই সেই লোকদের মাঝে একজনের ভিতরে সে পাঞ্চ দেবতা ভর করছে। তখন সেই লোকটি বলে, ধরে নাও আমি তোমার সাথে যাব, বিনিময়ে তুমি গ্রামবাসীকে কি দিবে? উত্তরে রাজা বলে, আপনি যা চাইবেন তাই দিব। এটা শুনে পাঞ্চ দেবতা চিৎকার করতে থাকে। কিছু সময় পর সেই লোক বলে, আমার চিৎকার জঙ্গলের যতদূর পর্যন্ত গিয়েছে এই সব জায়গায় এই গ্রামবাসীকে তোমার দিতে হবে। তুমি কি পারবে এটা? রাজা বলে, হ্যাঁ আমি পারবো। এরই সাথে পাঞ্চ দেবতা রাজার সাথে যেতে রাজি হয়। এরপর সে দেবতা একটি শর্ত রাখে, সেটি হলো তার সাথে একটি কর্ম দেবতা আসবে, যে কিনা শর্ত ভঙ্গের কারণে সবাইকে শাস্তি দেবে। তার কথা মতো রাজা সবকিছু মেনে নেয় এবং রাজা মনে শান্তি পেতে থাকে। এরপর 1970-এর আগের কাহিনী দেখানো হয়, যেখানে একটি গ্রাম দেখানো হয়। সেই গ্রামে দেবতাদের মন জয় করার জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে সে দেবতা তাদের মাঝে ভর করে। এখানে তারা বিভিন্ন কারসাজি দেখাতে থাকে, যার মাধ্যমে তাদের শরীরে দেবতা ভর করে। এরপর সে দেবতা তাদের সবাইকে আশীর্বাদ দেয়। এখানে ওই দেবতা ওই ব্যক্তি শরীরে কিছুক্ষণের জন্য ভর করে। সেই সময় ওই দেবতা তাদের ভাগ্য বলে দিত। তারা এই সংস্কৃতিকে বংশ পরম্পরায় ধরে রাখত। এই ঐতিহ্য বছরের পর বছর ধরে চলতে থাকে। আর একই পরিবারের লোকের উপর দেবতা ভর করত। প্রতি বছরের তুলনায় এ বছরও এই অনুষ্ঠানে ওই গ্রামের রাজা আসে তার কার্য হাসিলের জন্য। কিন্তু এবার রাজার মনে পাপ ছিল। সে ভাবতো এই গ্রামের সব জমি বিক্রি করে অনেক টাকা লাভ করবে আর বাইরে জমি কিনে সেখানে বড় বড় মিল ফ্যাক্টরি করবে। সে আরো চিন্তা করতে থাকে। এই গ্রামের লোকজন ফালতু একটা ঐতিহ্য ধরে রেখে গ্রামের জমি বছরের পর বছর ভোগ করছে, এটা সে মেনে নিতে পারেনি। এক সময় আমরা দেখি অনুষ্ঠানের মধ্যপথে রাজা তাদের এই ফালতু অনুষ্ঠান বন্ধ করতে বলে। রাজা বলে, এই জমি আমার, তোমরা এখান থেকে অন্যত্র চলে যাও, না হলে আমি তোমাদের সবাইকে আদালতে হাজির করব। এর সাথে হুমকি দিতে থাকে। তখন সে দেবতা বলে, এই জমি তোমার বাবা দিয়েছে, এখন তুমি যদি এই জমি নিয়ে নাও তাহলে তোমাকে সাজা ভোগ করতে হবে। রাজা একথা শুনে তার কথায় মজা নিতে থাকে। সে বলে, এখানে কোনো দেবতা নেই। তখনই দেবতা বলে, তুমি যদি আমাকে খুঁজে পাও আর আদালতে নিয়ে যেতে পারো তাহলে এই জমি তোমার, আর যদি আমাকে খুঁজে না পাও তাহলে আদালতের সিঁড়িতে তুমি মারা যাবে। এই বলে দেবতা লোকটি জঙ্গলের ভিতরে চলে আসতে থাকে। সব লোক তার পিছনে পিছনে আসতে থাকে। কিছু দূর সামনে যেতেই দেবলোক দাঁড়িয়ে যায় আর ছোট একটা চক্কর দিয়ে বাতাসের সাথে মিলে যায়। সেখানে থাকা সব লোক এটা দেখতে থাকে। তখন গ্রামবাসী বুঝতে পারে এটাই সেই দেবলোক ছিল যে রাজার সাথে কথা বলছিল। পরের দিন আমরা সেই রাজাকে দেখতে পাই যে আদালতের সিঁড়িতে জমির দলিল নিয়ে সেখানেই মারা যায়। এর সাথে কাহিনী 20 বছর আগে চলে যায়। এখানে আমরা সেই দেবলোকের ছেলেকে দেখতে পাই, যার নাম ছিল শিবা। সে ওই গ্রামের একটি প্রতিযোগিতায় লড়ছিল। প্রতিবারের মতো শিবা এবারও প্রতিযোগিতায় প্রথম হয়, কিন্তু ম্যানেজমেন্টের লোক 2 নাম্বারই করে তাদের লোককে বিজয়ী ঘোষণা করে। তারা 2 নাম্বারই করে তাদের লোককে বিজয়ী বলে বাহবা দিতে থাকে। এটা দেখে শিবা রেগে ম্যানেজমেন্টের লোকের
উপরে চড়া হয়। এদিকে আমরা জমিদার দেবেন্দ্রকে দেখতে পাই। দেবেন্দ্র হলো ওই রাজার ছেলে যে কিনা আদালতের সিঁড়িতে মৃত্যুবরণ করছিল। দেবেন্দ্র তার বাবার মতো ছিল না, তিনি সবসময় ন্যায় বিচার করতেন। এই জন্য দেবেন্দ্র শিবাকে ডেকে এনে তাকে বিজয়ী পুরস্কার পরিয়ে দেন। সাথে দেবেন্দ্র খুশি হয়ে শিবাকে একটি মোটরসাইকেল উপহার দেন। শিবা সেই মোটরসাইকেল নিয়ে গ্রামে ঘুরতে থাকে। এদিকে তাদের গ্রামে আবারও সেই অনুষ্ঠান চলে আসে। এই জন্য দেবেন্দ্র শিবাকে কিছু টাকা দেয় সেই অনুষ্ঠানের প্রস্তুতি সম্পন্ন করার জন্য। এইবার শিবা তার বাবার পাঠ গ্রহণ করবে। এখানে তার কাকা গুরুকে দেখানো হয়, সেও তাকে সাহায্য করবে বলে জানায়। ওদিকে শিবা আনন্দ করতে থাকে। তারা রাতে শিকার করত আর পরে সেগুলো সবাই মিলে ভোগ করে খেত। এইসব কর্মকাণ্ড তার মায়ের পছন্দ ছিল না, এই জন্য শিবাকে তার মা বকতে থাকে। এভাবে প্রতিদিন শিবা তার কর্মের জন্য দেবেন্দ্র এর কাছে যেত। দেবেন্দ্র যা বলতো শিবা তাই করত। দেবেন্দ্র শিবাকে দিয়ে সব কাজ করাতো। এর বিনিময় দেবেন্দ্র তাকে টাকা দিত। আর এইসব কারণে শিবার জীবন খুব ভালোই চলছিল। কিন্তু একদিন গ্রামে মারি নামের একজন ফরেস্ট অফিসারের এন্ট্রি হয়। মারি একজন শত ন্যায়পরায়ণ অফিসার ছিল। সে ওখানকার জঙ্গল রক্ষার কাজে নিযুক্ত হয়েছিল আর বন্যপ্রেমীদের রক্ষার জন্য সে এখানে এসেছে। একদিন গ্রামের লোকজন জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে যাচ্ছিল। ঠিক সেই সময় মারি তাদের দেখে ফেলে এবং থানায় নিয়ে এসে তাদের খুব মারতে থাকে। আর প্রথমবারের মতো তাদের ছেড়ে দেয় এবং ভালো হওয়ার সুযোগ দেয়, কারণ ওই লোকদের জন্য বন্যপ্রাণীদের ক্ষতি হচ্ছিল। এভাবে কয়েকদিন পর মারি যখন জঙ্গলের ম্যাপ দেখছিল তখন সে দেখতে পায় গ্রামের কিছু লোক কাঠ কেটে নিয়ে যাচ্ছে। মারি তখন তাদের ডাক দেয়। মারি তাদের এইসব কাজ করতে নিষেধ করে। পরবর্তীতে গ্রামবাসীরা এইসব খবর শিবাকে বলে। এরপর সিন কাট হয় আর গ্রামের রাতের অনুষ্ঠান দেখানো হয়। এখানে গ্রামের সব লোক গ্রামের সেই পুরনো ঐতিহ্য রক্ষার জন্য সবাই হাজির হতে থাকে। তারা সেখানে বাজি ফোটাতে থাকে আর এখানে শিবা সেই পাঞ্চ দেবতার ক্যারেক্টারে অভিনয় করতে থাকে। এইদিকে সেই বাজির শব্দ শুনে অফিসার মারি ভাবে জঙ্গলের পশুদের সমস্যা হচ্ছে, এই জন্য সে ওই অনুষ্ঠান বন্ধ করার জন্য সেখানে যায়। সেখানে যে শিবার সাথে মারের কথা কাটাকাটি হয়। শিবা বলে তারা এই অনুষ্ঠান বন্ধ করবে না, কারণ তাদের দেবতা অসন্তুষ্টি হবে। এক সময় মারি তাদের বকা দিতে থাকে এবং এটি করতে বারণ করতে থাকে। মারি বলে তোকে আমি পরে দেখে নেব। এখানে আমরা নীলা নামের একটি মেয়েকে দেখতে পাই যে ছিল শিবার ছোটবেলার গার্লফ্রেন্ড। একটা সময় শিবা তার সাথে মজা করতে থাকে। নীলা শহরে যে ফরেস্ট অফিসের ট্রেনিং নিয়ে এসেছিল, সে একজন ফরেস্ট অফিসার হতে চায়। পরের দিন নীলা তার বাবার সাথে শিবার বাসার সামনে আসে। নীলার বাবা বলে আমার মেয়ে ফরেস্ট অফিসার হতে চায়, সে আমাদের গ্রামে কাজ করতে চায়, তুমি যদি একটু ব্যবস্থা করে দিতে পারো তাহলে আমাদের গ্রামের জন্য খুব ভালো হতো। শিবা বলে হ্যাঁ আমি চেষ্টা করব, আমি দেবেন্দ্রর সাথে কথা বলে তার চাকরি ব্যবস্থা করব। পরক্ষণে নীলা যখন চাকরিতে যোগদান করে তখন সে জানতে পারে মারে ওই গ্রামে একটি প্রাচীর তৈরি করতে চায়, যেখানে গ্রামের মানুষ একদিকে থাকবে আর অপরদিকে পশু পাখিরা থাকবে। আসলে এখানে মারি জঙ্গলের জন্তুদের যেন কোনো ক্ষতি না হয়, এই জন্য সেই পদক্ষেপ নেয়। একটু পর মারি গ্রামের লোকদের বলে তোমরা যারা এই জঙ্গলে বসবাস করছো তারা অন্য জায়গায় চলে যাবে, কারণ তোমাদের জন্য জঙ্গলের প্রাণীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখানে গ্রামের লোকজন মারিকে এই কাজ করতে বারণ করে। গ্রামের লোকজন বলে আমরা এতদিন এখানেই থেকেছি, এখন আমরা হঠাৎ কোথায় যাব। এরপর সেখানে শিবা চলে আসে আর ফরেস্ট অফিসারদের সাথে তার ঝগড়া হতে থাকে এবং শিবার সাথে তার খুব মারামারি হয়। তারা সবাই মিলে শিবাকে বেঁধে ফেলে। এদিকে যখন রাত হয়ে যায় তখন নীলা শিবার জন্য খাবার নিয়ে আসে। শিবা তখন রাগ করে খাবার ফেলে দেয়। শিবা বলে তুমি ফরেস্ট অফিসারদের সাথে মিশে গ্রামের লোকদের বের করে দিতে চাচ্ছ কেন? এই জন্যই কি আমি তোমাকে চাকরি দিয়েছি? নীলা বলে এখানে আমি কি করতে পারি, আমার উপরের অফিসার যা বলে আমাকে তা পালন করতে হয়। অতঃপর পরের দিন গ্রামের লোকজন তাদের জমি বাঁচানোর জন্য দেবেন্দ্রর কাছে যায়। দেবেন্দ্র বলে ঠিক আছে, আমি তোমাদের জমি পুলিশের কাছ থেকে বাঁচিয়ে দেব, এখন তোমরা আমার উকিলের কাছে একটি কাগজে সই করে দাও। তখন সেখানে শিবার বন্ধু সোম দেবেন্দ্রর বাড়ির ভিতরে প্রবেশ করতে চায়। তখনই দেবেন্দ্রের লোক তাকে চর মেরে বসে আর বলে তোদের মতো ছোট লোক এই বাড়িতে প্রবেশ করলি কেন? এটা থেকে শিব ওই লোককে খুব মারতে থাকে। এইসব দেখে দেবেন্দ্র বলে তোরা এখন থাম। দেবেন্দ্র বলে তুই গ্রামের লোকের সাথে এমন কেন করিস? এখানে দেবেন্দ্র মনে মনে গ্রামবাসীদের অপছন্দ করত, কিন্তু তার স্বার্থ হাসিলের জন্য সে কিছু বলতে পারে না। এখানে শিবা তার গ্রামের লোকদের নিয়ে দেবেন্দ্রের কাজের জন্য জঙ্গলে গাছ কাটতে আসে। তখনই দেবেন্দ্রের কাছের লোক সুদা মারিকে এসব কথা বলে দেয়। ওই রাতে মারি ও সুদা শিবাকে ধরার জন্য গাড়ি নিয়ে রওনা দেয়। পিছনে শিবা তার এক লোককে গাছের উপর বসিয়ে রাখে নজর রাখার জন্য। সে যখনই পুলিশের গাড়ি দেখতে পায় তখন একটি সংকেত দেয়। এই সংকেত শুনে শিবার লোকজন বুঝে যায় এখানে পুলিশ আসছে। আর তখনই শিবা ও তার লোকজন একটি জায়গায় লুকিয়ে পড়ে। আর মারি তার গাড়ি নিয়ে সামনে যেতেই তাদের অর্ধ কাটা গাছ তাদের গাড়ির উপরে পড়ে। এরপর শিবা সেখান থেকে চলে আসে। এই ঘটনার জন্য পুলিশ অফিসার শিবাকে ধরতে তাদের গ্রামে চলে আসে। এখানে শিবার সাথে যারা গাছ কাটতে গিয়েছিল তারা সবাই একটি জায়গায় কিছুদিনের জন্য লুকিয়ে পড়ে, কারণ তারা যদি এখনই গ্রাম থেকে চলে যায় তাহলে পুলিশ তাদের ধরে নেবে। আর এখানে দৃশ্য পরিবর্তন হয় আর দেখি দেবেন্দ্র শিবার চাচাকে তার গাড়িতে বসিয়ে কথা বলতে থাকে। দেবেন্দ্র বলে চলো আমি তোমাকে বাড়ি পৌঁছে দিই। তখন শিবার চাচা বলে আপনি এত বড় মনের মানুষ, আমাকে কেন সাহায্য করছেন? আপনি আমার কাছে কি চান? তখন দেবেন্দ্র বলে তুমি প্রতিবারই গ্রামের পাঞ্চ দেবতার রূপে সবাইকে বশ করো, এবার তুমি আমার একটি কাজ করে দিবে।
দেবে আর গ্রামের লোকদের বলবে এই সমস্ত জমি দেবেন্দ্রের, তোমরা সবাই এই জায়গা ছেড়ে অন্য জায়গায় চলে যাবে। তোমার কথা সবাই শুনবে, কারণ সবাই তোমাকে বিশ্বাস করে। তুমি আমার প্রস্তাবে রাজি হলে আমি তোমাকে শহরে একটি বাড়ি বানিয়ে দেব, সেখানে তুমি থাকতে পারবে। কিন্তু শিবার চাচা বলে আমি এটা করতে পারবো না। এটা শুনে দেবেন্দ্র রেগে তার ছুরি দিয়ে শিবার চাচাকে মেরে একটি জায়গায় ফেলে দেয়। অন্যদিকে শিবা যখন জেলে শুয়েছিল তখন সে একটি স্বপ্ন দেখতে থাকে, আর সে স্বপ্নে পাঞ্চ দেবতাকে দেখতে পায়, যার চোখ দিয়ে রক্ত ঝরছিল আর চিৎকার করছিল, কারণ পাঞ্চ দেবতার ভক্ত শিবার চাচা এই দুনিয়া আর নেই। এই জন্যই সেই পাঞ্চ দেবতা তাকে দেখা দিয়েছে। আর পরের দিন দেবেন্দ্র নিজেই শিবার চাচাকে দেখতে আসে আর তাদের ঘরে আসে। এরই সাথে সান্ত্বনা দিয়ে বলে এই ভালো মানুষটাকে কে মারলো, আমি অবশ্যই তাকে খুঁজে বের করব। তখন গ্রামের লোকজন বলে যেই তাকে মেরেছে পাঞ্চ দেবতা তাকে কখনোই ছাড়বে না। এই সুযোগে দেবেন্দ্র তার স্বার্থ হাসিলের জন্য শিবাকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসে আর তাকে মদ খেতে দেয়। দেবেন্দ্র শিবাকে বলে তোমার চাচাকে পুলিশ অফিসার মারি মেরেছে। এই কথা শুনে শিবা তার গাড়ি নিয়ে বেরিয়ে যায় মারিকে মারতে। মধ্যপথে শিবা নেশা করার জন্য একটা চাচার কাছে যায়। সেই চাচা বলে শিবা তোমার চাচাকে দেবেন্দ্র মেরেছে, কারণ আমি যাওয়ার সময় তাদের দুজনকে দেখছিলাম গাড়িতে, কিন্তু আসার সময় গাড়িতে শুধু দেবেন্দ্রই ছিল। এইসব কথা দেবেন্দ্রের লোক শুনে ফেলে আর শিবাকে মারতে দেবেন্দ্রর লোকজন চলে আসে। এখানে দেবেন্দ্র যদি শিবাকে না মারে তাহলে শিবা দেবেন্দ্রকে মেরে দিবে। এরই সাথে সেখানে শিবার সাথে ওই লোকদের তুমুল লড়াই হতে থাকে। পরের দিন এই খবর গ্রামের সব লোকজন জেনে যায়। শিবার চাচাকে অন্য কেউ মারেনি, দেবেন্দ্র নিজেই তাকে মেরেছে। গ্রামের লোকজন বলে দেবেন্দ্র নিজের স্বার্থে তাদের কাছ থেকে তাদের সব জমি লিখে নিয়েছে। এইসব খবর মারি জানতে পেরে মারি বলে আমি তোমাদের সাথে আছি, আমি তোমাদের সাহায্য করব আর এই জমি রক্ষা করব। মারি বলে দেবেন্দ্র যদি এই জমি নিয়ে নেয় তাহলে এখানে সেই জঙ্গল ধ্বংস করে দেবে আর এখানে বড় বড় শপিং মল তৈরি করবে, যার ফলে গ্রামের সবকিছু ধ্বংস হয়ে যাবে। মারি তাদের আরো বলে আমি সব সময় তোমাদের সাথে আছি। আর সেই রাতে দেবেন্দ্র তার লোকজন নিয়ে চলে আসে, আর অপরদিকে শিবা পুলিশ সহ তার গ্রামের লোকজন নিয়ে চলে আসে, কারণ তারা সবাই তাদের জমি রক্ষা করতে চায়। এর সাথে নীলা একটি তীর ছুড়ে দেয় দেবেন্দ্রের দিকে, আর এরই সাথে তাদের দুপক্ষের সংঘর্ষ শুরু হয়। মারি দেবেন্দ্রের গুন্ডাদের গুলি করে মারতে থাকে, সেই সাথে শিবাও সেই গুন্ডাদের মারতে থাকে। এর কিছুক্ষণ পর এক গুন্ডা শিবার গলা চেপে ধরে, এর সাথে সে অজ্ঞান হয়ে যায়। তারা ভাবতে থাকে শিবা হয়তো মারা গেছে। এটা দেখে নীলা ও শিবার মা কাঁদতে থাকে। এর কিছুক্ষণ পর শিবার রক্ত একটি পাথরে পড়ে। সেই পাথরটি ছিল এই পাঞ্চ দেবতার। আর এইখানে একটি অলৌকিক ঘটনা ঘটে। এই পাথরটি ছিল 1970 সালের সেই রাজার পাঞ্চ পাথর। হঠাৎই সেই পাঞ্চ দেবতা শিবার কাছে আসে আর তার শরীরে ভর করে। এই কারণে শিবা ভয়ঙ্কর রূপ ধারণ করে। শিবা দেবেন্দ্রের লোকদের খুব খারাপ ভাবে মারতে থাকে। পরে শিবা ছুরি দিয়ে দেবেন্দ্রকে মেরে ফেলে। এরই সাথে গ্রামের লোকজন মুক্তি পেয়ে যায়। এরপর থেকেই শিবা প্রতি বছর তাদের অনুষ্ঠানে পাঞ্চ দেবতার রূপে অভিনয় করতে থাকে। এখানে আরো দেখানো হয় নীলাও প্রেগনেন্ট হয়ে যায়। সেই অনুষ্ঠানে পুলিশ অফিসার মারিয়েছিল, যেখানে পাঞ্চ দেবতা তার কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের জমি রক্ষা করার জন্য। এরপর শিবা সেই জায়গায় পৌঁছে যায় যেখানে তার পিতা অদৃশ্য হয়ে গিয়েছিল। এখানে শিবার সাথে তার পিতার দেখা হয়, আর একটা সময় তারা দুজনেই অদৃশ্য হয়ে যায়। আর এখানে এই মুভিটি সমাপ্ত হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্পটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের গল্পজাল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর নতুন নতুন মুভি পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।